আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়মিতভাবে লেখাপড়া করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা এই অনলাইন ক্লাসে যুক্ত হও। যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্ধারিত 30 দিনের সিলেবাস অনুসরণপূর্বক আজকের এই বিজ্ঞান ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আজ আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনই যুক্ত হয়ে যাও এবং আজকের এই অনলাইন ক্লাস যারা দেখছেন, যারা অনুসরণ করছেন, সকলকে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকের এই ক্লাস এখনই শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। প্রথমেই আমাদের পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি। শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি, বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম, অধ্যায় পঞ্চম। আজকের পাঠের বিষয় হলো আলো। অর্থাৎ আলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে তা হলো আলোর প্রতিসরণ কি তা ব্যাখ্যা করতে পারবে। 2, লেন্স কি, এর ক্ষমতা ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। 3, চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। চোখের দৃষ্টিজনিত ত্রুটি ও সমস্যার সমাধান ও ত্রুটিগুলির সমস্যার সমাধান ব্যাখ্যা করতে পারবে। দর্পণ ও লেন্সের ব্যবহার বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে, আলোর প্রতিসরণ কি ব্যাখ্যা করতে পারবে, লেন্স কাকে বলে, লেন্সের ক্ষমতা কি, লেন্সের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, চোখের দৃষ্টিজনিত ত্রুটি ও সমাধান ব্যাখ্যা করতে পারবে, দর্পণ ও লেন্সের ব্যবহার করতে পারবে। প্রথমে আলোর প্রতিসরণ লক্ষ্য করো। আলোর প্রতিসরণ। আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার পথের দিক পরিবর্তন করে। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আবার বলছি, আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। অথবা আলোকরশ্মি যখন কোনো স্বচ্ছ মাধ্যম ভেদ করে চলে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখানে এটা হলো আলোর প্রতিসরণ। দেখো, আলোকরশ্মি এদিক থেকে আসছে, এটা আসার কথা এদিকে, এটা হলো আলোর প্রতিসরণ। আবার বলছি, আলোকরশ্মি যখন কোনো এক স্বচ্ছ মাধ্যম থেকে
অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোর এই গতির দিক পরিবর্তন করাকে আলোর প্রতিসরণ বলা হয়। অথবা আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যম ভেদ করে চলে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে এখানে আলোক রশ্মি এখান থেকে এসে সোজা এদিকে আসার কথা, কিন্তু তা না হয়ে সে একটু বেঁকে অবিলম্বের দিকে বেঁকে গেছে। এটাই হলো আলোর প্রতিসরণ। এটা হলো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের নিয়ম। আলোর প্রতিসরণ নিয়মের মধ্যে হলো, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এবি একটি আলোক রশ্মি। এই আলোক আপতিত রশ্মি, এটা এন ও এন ডট হইল অবিলম্ব। এন ও এন ডটের সাথে এখানে আপতিত রশ্মি এসে এই বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়ে এটা সোজা যাওয়ার কথা, অর্থাৎ এখানে আসার কথা, কিন্তু এখানে না এসে এসে কি করলো, এদিকে অর্থাৎ অবিলম্বের দিকে বেঁকে গিয়ে এই বিন্দুতে আসলো। তাহলে এখানে আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে আপতন কোণ। আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে আপতন কোণ। আর আপতন কোণ হবে, এটা হলো হালকা মাধ্যম বা বায়ু মাধ্যমে। আর আলোক রশ্মি প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে প্রতিসরণ কোণ বলা হবে, তাকে প্রতিসরণ কোণ বলে। এখন এটা হলো গণমাধ্যম, কাঁচের ভিতর দিয়ে। তাহলে আলোক রশ্মিটা এ থেকে এবি আলোক রশ্মিটা এবি পথে এসে অবিলম্বের সাথে বি বিন্দুতে মিলিত হয়েছে। এখন বি বিন্দুতে যে কোণ অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে তাকে বলা হবে আপতন কোণ। এবং আলোক রশ্মি কাচ মাধ্যমে যখন প্রতিসরিত হওয়ার সময় অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হবে প্রতিসরণ কোণ। এখন দেখো এখানে এই বিন্দুটা যদি ও হয় তাইলে ও ডি হলো প্রতিসরিত রশ্মি। আর এটা হলো, দেখো ওডি গণমাধ্যমে আপাতিত রশ্মি। আবার এই রশ্মিটা এখানে এসে হালকা মাধ্যমে প্রবেশ করছে, করে এটা আবার পুনরায় গণমাধ্যমে এটা বেঁকে যাচ্ছে, অর্থাৎ এটা হলো আলোর প্রতিসরণের নিয়ম। তার মানে আলো কোনো হালকা বা বায়ু মাধ্যম থেকে কোনো গণমাধ্যমে প্রবেশ করিবার সময় করে এটা কি করে, অবিলম্বের দিকে বেঁকে যায়। এখানে লক্ষ্য করো, আলোক রশ্মি যখন এবি আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে এখানে যে কোণ উৎপন্ন করছে অবিলম্বের সাথে তার নাম হলো আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা গণমাধ্যম বা স্বচ্ছ মাধ্যম কাচ মাধ্যমের ভিতর দিয়ে এটা যখন যাওয়ার সময় এই অবিলম্বের দিকে একটু বেঁকে গেছে, এবং অবিলম্বের সাথে যে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হবে প্রতিসরণ কোণ। তাহলে আমরা এখন এখানে আসি, যখন আবার পুনরায় দেখা হয় অবিলম্ব, এটাকে যদি আমরা আবার অবিলম্ব মনে করি তাহলে এখানে দেখা যাবে এখানেও ঠিক দুইটা কোণ উৎপন্ন হবে, একটা হলো আপতন কোণ আর একটা হলো প্রতিসরণ কোণ। নির্গত কোণ ই। তাহলে এখন আমরা দেখো আপতিত রশ্মি বি এখানে বি বিন্দুটা এখানে আপতিত রশ্মি এবি এন ডট অবিলম্বের সাথে আপতন কোণ উৎপন্ন করে। আবার বলছি, আপতিত রশ্মি এবি এন ডট এর অবিলম্বের সাথে আপতন কোণ উৎপন্ন করে। আবার প্রতিসরিত রশ্মি ওডি এখানে হলো ডি বিন্দু, ওডি অবিলম্বের দিকে বেঁকে প্রতিসরণ কোণ আর সৃষ্টি করে।
সৃষ্টিকালে এক্ষেত্রে প্রতিসরণ কোণ আর আর আপাতন কোণ আই অপেক্ষা ছোট হয়ে থাকে। অর্থাৎ প্রতিসরণের ফলে দেখা যায় প্রতিসরণ কোণ আর আপাতন কোণ অপেক্ষা ছোট হয়ে থাকে। অর্থাৎ আরটা প্রতিসরণ কোণটা ছোট হবে, আপাতন কোণটা বড় হবে। পরবর্তীতে প্রতিসরিত রশ্মি ওডিটা কি করবে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় নতুন অবিলম্বের দিকে, নতুন অবিলম্ব হলো এম ডট, অবিলম্ব বরাবরে আপতিত হয় এবং ডিএফ এর বরাবর নির্গত হয়। এই ক্ষেত্রে ডিএফ অবিলম্ব থেকে দূরে নির্গত কোণ ই সৃষ্টি করে, অবিলম্ব থেকে দূরে নির্গত কোণ ই সৃষ্টি করে। উপরোক্ত ঘটনা আপাতন কোণ আই সমান নির্গত কোণ ই, আপাতন কোণ আই সমান নির্গত কোণ ই। তাহলে আপাতন কোণ আই ইজ গ্রেটার দেন প্রতিসরণ কোণ আর। কিন্তু আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ নির্গত কোণ বড় হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা আরেকবার বলছি, দেখো, আপতিত রশ্মি এবি অবিলম্ব এনএন এর সাথে আপতন কোণ উৎপন্ন করছে, এমএন এর সাথে এন এর সাথে আপতন কোণ উৎপন্ন করছে। আবার প্রতিসরণের সময় এই ওডি রেখাটা অবিলম্বের দিকে বেঁকে গিয়ে প্রতিসরণ কোণ আর সৃষ্টি করছে। আর প্রতিসরণ কোণ আর সবসময় আপতন কোণ আই অপেক্ষা ছোট হবে, আই অপেক্ষা ছোট হয়ে থাকে। পরবর্তীতে এই প্রতিসরিত রশ্মিটা আবার ওডি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সে নতুন অবিলম্ব আমরা এখানে এম ডট বা এম এর বরাবর আপতিত হয়ে ডিএফ বরাবর নির্গত হয়েছে। এবং এই নির্গত রশ্মি ডিএফ এর কোষে যে এখানে অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, নির্গত কোণ ই সৃষ্টি করছে। এই নির্গত কোণ ই সমান হইল আপতন কোণ আই, অর্থাৎ আপতন কোণ ইজ গ্রেটার দেন প্রতিসরণ কোণ। সবসময় আপতন কোণ বড় হবে, প্রতিসরণ কোণ ছোট হবে। কিন্তু আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ নির্গত কোণ বড় হয়ে থাকে। এখানে একটা জিনিস দেখা গেল, প্রথম আপাতন কোণের ক্ষেত্রে যখন এটা আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করছে তখন আপাতন কোণ আই এর মান আই বড় এবং প্রতিসরণ কোণ আর ছোট। কারণ আলোক রশ্মি কি করছে, গণমাধ্যমে অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। আবার যখন এটা গণমাধ্যম থেকে বেরিয়ে প্রতিসরিত কোণ সৃষ্টি করছে তখন এখানে দেখা যাবে প্রতিসরণ যে কোণটা, নির্গত রশ্মি প্রতিসরণ অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে তার নাম নির্গত কোণ। এই নির্গত কোণটা হলো ই কোণ। নির্গত ই কোণ প্রতিসরণ ই কোণ হবে বড় এবং আপতন কোণ হবে ছোট। এবার পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ, হালকা মাধ্যম, গণমাধ্যম। এখানে লক্ষ্য করো, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন আমরা কিভাবে করছি। আভ্যন্তরীণ প্রতিফলন কোণ এবং সংকট কোণ আমরা দেখব এখন। সংকট কোণ, গণমাধ্যম, এটা হলো গণমাধ্যম কাঁচ। গণমাধ্যমে আপতন কোণের যে মানের 90 ডিগ্রি কোণ, আপতন কোণের যে মান 90 ডিগ্রি কম এর জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে থাকে, তাকেই সংকট কোণ বলে। আবার লক্ষ্য করো, গণমাধ্যমে আপতন কোণের যে মান 90 ডিগ্রি কম মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে থাকে, তাকেই বলা হবে সংকট কোণ। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন আপতন কোণের একটি নির্দিষ্ট মানের অর্থাৎ সংকট কোণ অপেক্ষা বড় জন্য আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে পূর্বের গণমাধ্যমে ফিরে আসে। অর্থাৎ আলোক রশ্মি
প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়মে প্রতিফলিত হওয়ার ঘটনাকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা সংকট কোণ, এই কোণটা হলো সংকট কোণ। গণমাধ্যমে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকেই বলা হবে সংকট কোণ। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হলো আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য, অর্থাৎ সংকট কোণ অপেক্ষা বড় আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে পূর্বের ন্যায় গণমাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়মে প্রতিফলিত হওয়ার ঘটনাকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। এবার আমরা লেন্স নিয়ে আলোচনা করব। দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলা হয়। দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। আবার বলছি, দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ মাধ্যমকে প্রতিসরক বলা হয়। লেন্স দুই প্রকার, একটা হলো অবতল লেন্স, একটা হলো উত্তল লেন্স। যে লেন্সের মাঝখান সরু এবং উভয় প্রান্ত প্রশস্ত তাকেই বলা হবে অবতল লেন্স। আর যে লেন্সের দুই মাথা সরু, মাঝখান স্ফীত বা বড় বা বিস্তৃত তাকে বলা হবে উত্তল লেন্স। যে লেন্সে, এবার দেখো, যে লেন্সে একগুচ্ছ আলোক রশ্মি কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বা দূরে সরে যাচ্ছে বলে মনে হয় সেই লেন্সকে কি বলা হয়? অবতল লেন্স। বা অবতল লেন্সের আরেক নাম হলো অপসারী লেন্স। এর প্রান্তভাগ প্রশস্ত কিন্তু মধ্যভাগ সরু, প্রান্তভাগ প্রশস্ত কিন্তু মধ্যভাগ সরু। আবার বলি, যে লেন্সে একগুচ্ছ আলোক রশ্মি কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে, একগুচ্ছ আলোক রশ্মি কোনো একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে, অর্থাৎ বেরিয়ে যাচ্ছে, লেন্সের ভিতর দিয়ে বেরিয়ে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, সেটাকে বলা হবে অবতল লেন্স বা অপসারী লেন্স। অবতল লেন্সের আরো সহজভাবে চেনার উপায় হলো, এর দুই প্রান্তভাগ হলো প্রশস্ত বা প্রান্তভাগ স্ফীত এবং মাঝখান সরু বা মাঝখানটা সরু, তাকে বলা হবে অবতল লেন্স। এবার আমরা আলোচনা করব উত্তল লেন্স। উত্তল লেন্স হলো, দেখো, যে লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো এক বিন্দুতে মিলিত হয়। আগেরটা ছিল এক বিন্দু থেকে প্রতিসারিত হয়, সেটা হলো অবতল লেন্স। পরেরটা হলো অনেকগুলি সমান্তরাল আলোক রশ্মি কোনো এক বিন্দুতে মিলিত হয় বা অভিসারিত হয় বলে মনে হয়, তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সের প্রান্তভাগ সরু কিন্তু মধ্যভাগ প্রশস্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্রুত খাতা হাতে নাও এবং এখানে আমরা কতগুলি যন্ত্র দেখলাম। এটা হলো ক্যামেরা, এটা হলো আতশী কাঁচ, উপরে চিত্রগুলি দেখো, দর্পণ ও লেন্সের ব্যবহার খাতায় লেখো। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা দিয়ে ছবি তোলা হয়। এটা দিয়ে কোনো অক্ষর যখন পড়া যায় না, চোখের ত্রুটি যখন দেখা দেয়, তখন এই আতশ কাঁচ দিয়ে এটাকে দেখা হয়। সমুদ্রের তলদেশে কোনো সমস্যা দেখা দিলে আমরা এই যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশে কি আছে তা আমরা দেখতে পাই। এখন আমরা লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুইটা লেন্স আঁকলাম, একটা হলো উত্তল লেন্স, আরেকটা হলো অবতল লেন্স। প্রধান অক্ষ দেখো, লেন্সের প্রধান অক্ষ, এটা হলো বক্রতার তল। এটা হলো লেন্সের প্রধান অক্ষ, এটা হলো বক্রতার তল। আর এই লেন্স দুইটা দেখো, এটা হলো ফোকাস বিন্দু, প্রধান ফোকাস। এটার নাম হলো ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস। লক্ষ্য করো, এখানে উত্তল লেন্সে আগত আলোক রশ্মি লেন্সের ভিতর দিয়ে গিয়ে কোনো এক বিন্দুতে মিলিত হয়, কোনো এক বিন্দুতে সবগুলা মিলিত হচ্ছে। আর
অবতল লেন্সের কোনো একটা বিন্দু থেকে অনেকগুলি আলোক রশ্মি অপসারিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এটার নাম হলো ফোকাস বিন্দু। এখানে ফোকাস বিন্দুকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি, উত্তল লেন্সের ক্ষেত্রে অনেকগুলি সমান্তরাল আলোক রশ্মি বা আলোক গুচ্ছ লেন্সের ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে কোনো এক বিন্দুতে আপতিত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ কোনো এক বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে হলো কোনো এক বিন্দু থেকে অনেকগুলি আলোক রশ্মি লেন্সের ভিতর দিয়ে প্রতিসরিত হচ্ছে বা সরে যাচ্ছে, এরকম যদি মনে হয় তখন সেটা অবতল লেন্স। এটা হলো ফোকাস বিন্দু। তাইলে এই উত্তল লেন্সের জন্য ফোকাস বিন্দু এটা, আর অবতল লেন্সের জন্য ফোকাস বিন্দু এটা। এখন লক্ষ্য করবে তোমরা, লেন্সের ফোকাস বিন্দু থেকে লেন্সের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে ফোকাস দূরত্ব বলে। ফোকাস বিন্দু থেকে, অর্থাৎ যে বিন্দুতে আলোক রশ্মিগুলি মিলিত হয়েছে সেখান থেকে লেন্সের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হবে ফোকাস দূরত্ব। লেন্সে আলোক রশ্মি অভিসারী বা অপসারী অবস্থায় পরিমাপ করার যে পদ্ধতি তাকে লেন্সের ক্ষমতা বলে। আবার বলছি, লেন্সে আলোক রশ্মি অভিসারী বা অপসারী অবস্থায় পরিমাপ করার যে পদ্ধতি তাকে লেন্সের ক্ষমতা বলে। এর একক হলো ডায়াপ্টার। এসআই পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক হলো রেডিয়ান মিটার। রেডিয়ান মিটার। শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করো, এখানে দুইটা লেন্স, একটা হলো উত্তল লেন্স আর হলো অবতল লেন্স। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে অনেকগুলি আলোক রশ্মি লেন্সের ভিতর দিয়ে অতিক্রম করে কোনো এক বিন্দুতে সেটা কি হচ্ছে, এটা মিলিত হচ্ছে। তাহলে এটা হলো ফোকাস। আর এই লেন্সের এটা হলো প্রধান অক্ষ, এটা হলো বক্রতল। ঠিক এখানে দেখো, কোনো এক বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সের ভিতর দিয়ে, অর্থাৎ অবতল লেন্সের ভিতর দিয়ে প্রতিসারিত হচ্ছে। এটা হলো কি, এটা তাহলে এই এফ বিন্দু আর এই এফ বিন্দু যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে সেটা হলো ফোকাস বিন্দু। আর লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলা হয়। লেন্সের আলোক রশ্মি অভিসারী ও অপসারী অবস্থায় পরিমাপ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে লেন্সের ক্ষমতা বলে। এর একক হলো ডায়াপ্টার। এসআই পদ্ধতি লেন্সের ক্ষমতার একক হলো রেডিয়ান মিটার। এক লেন্সকে ফোকাস দূরত্ব যদি মিটারে প্রকাশ করে তা দিয়ে ভাগ করে লেন্সের ক্ষমতা বের করা হয়। অর্থাৎ একটা সংখ্যা যাকে লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করে লেন্সের ক্ষমতা নির্ণয় করা হয়। যেমন উত্তল লেন্সের ক্ষমতা, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা হবে 2/1 ডায়াপ্টার। অর্থাৎ 2/1 ডায়াপ্টার। এককে 2 মিটার দ্বারা ভাগ করলে 0.5। লেন্সের ক্ষমতা যদি +1D বলতে বোঝায়, লেন্সটি উত্তল লেন্স এবং ফোকাস দূরত্ব থেকে 1 মিটার দূরে আলোক রশ্মি মিলিত হয়েছে। অর্থাৎ ফোকাস দূরত্ব থেকে 1 মিটার দূরে আলোক রশ্মি মিলিত হয়েছে। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা, তাইলে উপরে হবে 1, নিচে 2, তাইলে হবে 0.5 ডায়াপ্টার। আবার কোন লেন্সের ক্ষমতা যদি -2D বোঝায় তাহলে বুঝতে হবে লেন্সটা অবতল। এটা হলো অবতল লেন্স। প্লাস হলে উত্তল, আর যদি আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা বুঝতে হবে অবতল। একগুচ্ছ আলোক রশ্মিকে এমনভাবে প্রতিসারিত করে যেন 50 সেন্টিমিটার, অর্থাৎ এই 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে আপতিত হচ্ছে।
এবার আমরা আমাদের দেহের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় চোখ, একটা অঙ্গ নিয়ে আলোচনা করব, যার নাম হলো চোখ। কোনো বস্তুতে আলোক রশ্মি, চোখে কোনো আলো থাকে না, কিন্তু যখন আলোক রশ্মি চোখের এই লেন্সে পড়ে তখন এটা ভিতরে গিয়ে লেন্স থেকে আপতিতে আবার পুনরায় ফিরে যায়। মানুষের চোখ আমরা এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। লক্ষ্য করো, কোনো বস্তু থেকে আলোক রশ্মি লেন্সে পড়ছে, এটা লেন্সে পড়ার পরে এটা আর চোখের রেটিনায় আসছে, চোখের রেটিনা থেকে এটা গেছে রড ও কোনের মধ্যে, তারপরে অপটিক স্নায়ুতে। রেটিনার উপর বস্তুটি উল্টো প্রতিবিম্ব করে, যখনই এটা রেটিনার উপর পড়ছে তখন এটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে, ফলে আমরা বস্তুটাকে স্বাভাবিকভাবে দেখি। যেমন একটা গাছের যে চিত্র আমি চোখে দেখি, এই চিত্রটা কিন্তু গাছ উপরে, যেহেতু আমার প্রতিবিম্বটা কিন্তু উল্টো হচ্ছে, রেটিনার মধ্যে প্রতিবিম্ব উল্টো হওয়ার কারণে আমরা ছবিটা, বাস্তবটা দেখি, অর্থাৎ বস্তুটাকে সঠিকভাবে দেখি। রেটিনার সাথে স্নায়ু যুক্ত হয়, সংযুক্ত রড ও কোন, কোষগুলো আলোক গ্রহণ করে তড়িৎ সিগন্যালে পরিণত করে। আবার বলছি, রেটিনার সাথে স্নায়ু সংযুক্ত রড ও কোন কোষগুলি আলো গ্রহণ করে এবং তড়িৎ সিগন্যালে পরিণত করে অপটিক নার্ভ এর সাহায্যে মস্তিষ্কে পাঠায়। অপটিক নার্ভ, এটা মনে রাখবা, অপটিক নার্ভ। আবার বলছি, রেটিনার সাথে স্নায়ু সংযুক্ত রড এবং কোন কোষগুলো, এই কোষগুলো আলোক গ্রহণ করবে এবং আলোক গ্রহণ করে আলোকটাকে তড়িৎ সিগন্যালে পরিণত করবে, করে অপটিক নার্ভের মাধ্যমে সাহায্যে মস্তিষ্কে প্রেরণ করবে। কোন কোষগুলো তীব্র আলো ও রড কোষগুলো মৃদু আলোতে বেশি কার্যকর হয়, এটাও খেয়াল রাখার বিষয় আমাদের। কোন কোষগুলো তীব্র আলোতে এবং রড কোষগুলো কি করে মৃদু আলোতে কার্যকর হয়, আমরা এইভাবে চোখে দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম যে আমাদের চোখে কোনো আলো নেই, আমরা যখন বাহিরের কোনো বস্তু থেকে, সূর্য থেকে আলো গ্রহণ করে আমাদের চোখে আসে কি পড়ে, লেন্সের উপর পড়ে, লেন্সের উপর পড়ার পরে সেখান থেকে এটা রেটিনায় যায়, রেটিনায় গিয়ে এটা কি করে, উল্টো প্রতিবিম্ব তৈরি করে, ফলে উল্টো প্রতিবিম্ব তৈরি করার কারণে আমরা বস্তুটাকে স্বাভাবিকভাবে দেখতে পাই। এরপরে রেটিনা থেকে এটা যায় কোথায়, রড ও কোনে যায়, রড ও কোন কোষ দিয়ে এটা অপটিক স্নায়ুতে পৌঁছে। এখন রেটিনার সাথে যখন যুক্ত হয় তখন রড ও কোন আলো গ্রহণ করে, রড ও কোন কি করবে, আলো গ্রহণ করবে এবং এগুলিকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করবে, করে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাবে। কোনগুলো কোষ, আর কোন কোষগুলো আমাদের যে চোখের ভিতর যে রড এবং কোন দুইটা কোষ আছে, এই কোন কোষগুলো কি করে তীব্র আলোতে এবং রড কোষগুলো মৃদু আলোতে বেশি কার্যকরী বা কার্যক্রম হয়। এরপর এটা মস্তিষ্কে যায়। লক্ষ্য করছো তোমরা, কোনো আলো বস্তু থেকে আলো গ্রহণ করে চোখের লেন্সে, লেন্স থেকে যায় রেটিনায়, রেটিনা থেকে যাবে কোথায়, রড ও কোনের মধ্যে, এবং এরপরে অপটিক স্নায়ু, তারপরে মস্তিষ্কে গিয়ে পৌঁছে। মস্তিষ্ক থেকে দেখো, মস্তিষ্কে রেটিনায় বস্তু উল্টো উল্টো প্রতিবিম্বকে সোজা করে দেখায়, তাই আমরা বস্তুটিকে যেমন তেমনি দেখতে পাই। তাহলে আমরা কিভাবে দেখি, যখন আমাদের পরীক্ষার প্রশ্ন হবে আমরা কিভাবে দেখি, প্রথমে আমরা বলবো মানব চোখে কোনো আলো নেই, কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি চোখের লেন্সের উপর যখন পড়ে তখন এটা লেন্স থেকে কি করে রেটিনায় যায়, রেটিনায় গিয়ে সেখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে, এই প্রতিবিম্বটা সবসময় উল্টো তৈরি হবে, উল্টো প্রতিবিম্ব, বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। তারপর সেখান থেকে রড এবং কোন কোষ গ্রহণ করবে, কোন কোষ কি করে আলো গ্রহণ করে এটাকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে, তারপর অপটিক স্নায়ুর মাধ্যমে এটা মস্তিষ্কে পৌঁছায়, অপটিক স্নায়ুর মাধ্যমে এটাকে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে যাওয়ার পরে রেটিনা থেকে প্রাপ্ত বস্তু উল্টো প্রতিবিম্ব সোজা করে দেখায়, তাই আমরা কোনো বস্তুকে যেমন আছে তেমনি দেখতে পাই। এবার আসো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব।
কোনো বস্তু চোখের নিকটে যে দূরত্ব স্পষ্ট দেখা যায়, কোনো বস্তু চোখ দিয়ে চোখের নিকটে, অর্থাৎ যে বিন্দু থেকে বস্তুটাকে সবচেয়ে চোখের যে বিন্দু থেকে যে দূরত্বে বস্তুটাকে স্পষ্ট করে দেখা যায়, সেটা হলো স্পষ্ট বিন্দু। তাকে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু বলা হয়। শিশুদের জন্য 5 সেন্টিমিটার, আর বড়দের জন্য এটা 25 সেন্টিমিটার। আবার বলছি, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো কোনো বস্তু চোখের নিকটে যে দূরত্বে স্পষ্ট করে দেখা যায়, কিন্তু এর চেয়ে নিকটে আর স্পষ্ট দেখা যায় না, তাকে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু বলা হয়। সাধারণত শিশুদের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 5 সেন্টিমিটার, আর বয়স্কদের বা বড়দের হলো 25 সেন্টিমিটার। এবার আমরা দেখব চোখের ত্রুটি। আমাদের চোখের কি কি ত্রুটি আছে? আমরা জানি আমাদের চোখে 2 প্রকারের ত্রুটি আছে। এই ত্রুটি হলো, একটা হলো ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি, যার নাম হলো মায়োপিয়া, অর্থাৎ কাছে স্পষ্ট দেখা, দূরে দেখে না। কাছে স্পষ্ট করে দেখে, দূরে দেখে না। আর দ্বিতীয়টা হলো সেটা হলো দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। কাছে দেখা যায় না, স্পষ্ট দেখে না, কিন্তু দূরে দেখে। তাই 2 রকম ত্রুটিকে আমরা জানলাম, একটা হলো ক্ষীণ দৃষ্টি, আর একটা হলো দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি। দূরদৃষ্টি ও ক্ষীণ দৃষ্টি হলো যে কাছের বস্তু, কাছের বস্তুকে বা কাছের কোনো জিনিসকে স্পষ্ট দেখে, কিন্তু দূরে স্পষ্ট কোনো বস্তু বা কোনো জিনিসকে স্পষ্ট দেখে না, সেটার নাম হলো ক্ষীণ দৃষ্টি। আর দূরদৃষ্টি হলো কাছের বস্তু স্পষ্ট দেখে না, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, চোখের ত্রুটি 2টা, একটা হলো ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া, আরটা হলো দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। ক্ষীণ দৃষ্টিটা হলো কাছের বস্তু দেখবে, দূরের বস্তু দেখবে না, স্পষ্ট দেখবে না। আর হাইপারমেট্রোপিয়া হলো কাছের বস্তু দেখবে না, কিন্তু দূরের বস্তু দেখবে। এখন আমরা প্রথমে চোখের হ্রস্বমান দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আমরা এখানে সমস্যা, মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি সমস্যার ক্ষেত্রে রোগীর কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। এর মূল কারণ হলো চোখের লেন্সের আলোক রশ্মি অভিসারিত হয়ে যেখানে ফোকাস বিন্দু উৎপন্ন হওয়ার কথা, তার চেয়ে নিকটে উৎপন্ন হয়। অর্থাৎ এই যে মায়োপিয়া যে বা ক্ষীণদৃষ্টি হলো কি, দূরের কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় এবং দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। এর মূল কারণ হলো যে আলোক রশ্মি লেন্সে অভিসারী হয়ে যে বিন্দুতে ফোকাস দূরত্ব উৎপন্ন করা কথা, তার চেয়ে আগে যদি ফোকাস বিন্দু উৎপন্ন হয়, তখনই কি হবে, সে কাছের বস্তুকে স্পষ্ট দেখবে এবং দূরের বস্তু দেখবে না। দ্বিতীয় সমস্যা হলো মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। সমস্যা সমাধানের জন্য, এখন আমরা এটা সমাধান, প্রথম হলো সমস্যা, আর এরপরে হলো এই রোগের সমাধান। চোখের এই রোগের, এটা হলো ক্ষীণ দৃষ্টির সমস্যা। রোগীর অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। চোখের সামনে অবতল লেন্সের চশমা ব্যবহার করলে আলোক রশ্মি অপসারী হয়ে পূর্বের চেয়ে কিছুটা দূরে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু তৈরি করবে। তখন রোগী কি করবে, ক্ষীণ দৃষ্টির সমস্যা দূর হবে। তাইলে এখানে লাগবে অবতল লেন্স। অবতল লেন্সের চশমা ব্যবহার করলে, যেহেতু ফোকাস দূরত্বটা, এই সমস্যাটা হলো ফোকাস দূরত্বটা যে জায়গায় উৎপন্ন হওয়ার কথা সেখানে উৎপন্ন না হয়ে আগে উৎপন্ন হয়, ফলে কাছের বস্তু স্পষ্ট দেখা যায়, দূরের বস্তু দেখা যায় না। যখনই অবতল লেন্সের কোনো চশমা ব্যবহার করা হবে, তখন দেখা যাবে আলোক রশ্মি অভিসারী হয়ে পূর্বের চেয়ে কিছুটা দূরে নির্দিষ্ট পয়েন্ট বলতে এখানে ফোকাস দূরত্ব বোঝাচ্ছে, ফোকাস দূরত্বে মিলিত হবে। তখন সেই ফোকাস দূরত্ব থেকে রোগী স্বাভাবিকভাবে দূরের বস্তু দেখতে পাবে। তাহলে এই অবতল লেন্সের মাধ্যমে লেন্সের চশমার মাধ্যমে সমস্যা দূর করা যায়। এবার আসো চোখের
দীর্ঘদৃষ্টি, দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এর কারণ হলো, দেখো আমরা এখানে দেখব সমস্যা। দীর্ঘদৃষ্টি সমস্যা হলো রোগী কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়। এর মূল কারণ চোখের লেন্সে আলোক রশ্মি অপসারী হয়ে যেখানে ফোকাস বিন্দু উৎপন্ন হওয়ার কথা মনে করো এখানে, এখন উৎপন্ন হচ্ছে এখানে। ফলে সে কি করবে? কাছের বস্তু দেখবে না, দূরের বস্তুকে স্পষ্ট দেখবে। এখন এই সমস্যা দূর করার জন্য রোগী উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে পারে। চোখের সামনে উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে আলোক রশ্মি অভিসারী হয়ে পূর্বের চেয়ে কিছুটা নিকটে নির্দিষ্ট পয়েন্টে এসে কি হবে? ফোকাস দূরত্ব তৈরি করবে। এতে রোগীর দূরদৃষ্টি সমস্যা দূর হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চোখ ভালো রাখার উপায় এটা বাড়িতে করে নিবা। চোখ ভালো রাখার উপায়সমূহ ব্যাখ্যা করবে। এখন আজকের আমরা পাঠে মূল্যায়ন পর্ব নিয়ে আলোচনা করব। আলোক রশ্মি স্বচ্ছ গণমাধ্যমে ভিতরে বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলে? তাহলে উত্তর হবে আলোর প্রতিসরণ। স্বচ্ছ গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি কি পরিবর্তন ঘটে? উত্তর হবে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সংকট কোণ কি? আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলে তাকে সংকট কোণ বলা হয়। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলা হয়। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে? স্বচ্ছ মাধ্যমে আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে। স্বচ্ছ মাধ্যমে আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে। লেন্সের একক হলো ডায়াপ্টার। লেন্সের একক হলো ডায়াপ্টার। আলোক রশ্মিকে অভিসারী করতে পারে এমন ধরনের লেন্স হলো উত্তল লেন্স। হাইপারমেট্রোপিয়া কি? এটা চোখের দূরদৃষ্টিজনিত ত্রুটি। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ অনুসরণ করবে এবং তোমাদের পাঠ্য বইয়ের 5ম অধ্যায়টি ভালোভাবে পড়ে এই প্রশ্নের উত্তর বাড়িতে তৈরি করে ভালোভাবে পড়ে নিবে। চোখের দৃষ্টিজনিত ত্রুটিসমূহ কি কি? প্রথম ত্রুটি 2টা লিখবা, এই ত্রুটির সমাধান কৌশল এবং ত্রুটি থেকে প্রতিকার, কিভাবে ত্রুটি দূর করা যাবে। তাহলে দুটি, একটা হলো দীর্ঘদৃষ্টি আর একটা হলো ক্ষীণদৃষ্টি। এই 2টা ত্রুটি দূর করবে, ভালোভাবে পড়বে। অর্থাৎ আমরা আজকে পঞ্চম অধ্যায় আলো বা দেখতে চাই, আমরা আলো চোখের মাধ্যমে দেখতে চাই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ভালোভাবে পড়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।